আমাদের দোষটা কোথায় ছিল? আমরা তো নিজেদের মতো করে চাকরি পাইনি। সরকার আমাদের জন্য ইন্টারভিউ ব্যবস্থা করেছিলেন। আমরা নির্দিষ্ট নিয়ম মেনে সেই ইন্টারভিউ বোর্ডের মধ্যে আমরা থেকেছি। সেই ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হয়ে আমরা সেদিন সেই ইন্টারভিউ ফেস করে তারপর নির্দিষ্ট সময় পর সরকারের তার নিজস্ব নিয়ম অনুযায়ী আমাদের জন্য অফার তৈরি করেছেন। 2010 সাল সেদিনকার কথা আমার মনে পড়ে আজকে। দুপুর সম্ভবত 12টা থেকে 12:30টার সময় হঠাৎ করে ফোন আসলো, তোমার জন্য পোস্টমাস্টার অপেক্ষা করছেন। আমি বললাম, কেন আমার জন্য অপেক্ষা করবেন? না, তোমার একটা সুখবর আছে। দৌড়ে ছুটে চলে গেলাম পোস্ট অফিসে, গিয়ে একটা খাম নিয়ে বাড়ি ফিরলাম। মা বাবাকে যখন জানালাম যে আমি চাকরি পেয়েছি, আমার অফার পেয়েছি, আমার মা বাবা যেমন খুশি হয়েছিলেন, আমার পরিবার পরিজন যেমন খুশি হয়েছিলেন, তেমনি আমার প্রতিবেশীরাও সেদিন খুশিতে আপ্লুত হয়ে আমার বাড়ি ছুটে এসেছিলেন। কেউ বলছিলেন আমাকে মিষ্টি খাওয়াতে হবে, কেউ বলছিলেন আমাকে ভালো কিছু দিতে হবে। একটা আনন্দের বন্যা শুধুমাত্র আমার বাড়িতে না, সেদিন সারা রাজ্যের 4600 পরিবারের বাড়িতে একটা আনন্দের বন্যা বয়ে এনেছিল। 2010 সালের আগস্ট মাস আবার আরেকটা খুশির বন্যা সারা রাজ্যের। আমাদের পোস্ট গ্রাজুয়েট স্যার দিদিমণি যারা চাকরি পেয়েছিলেন, যারা অফারটা পেয়েছিলেন, সেদিনও একটা খুশির বন্যা বেয়েছিল সারা রাজ্যের মধ্যে। 2013 সাল আমাদের ইউজিটি শিক্ষকরা যেদিন অফারটা নিয়ে বাড়ি ফিরছিলেন, একটা ঘটনা আমার চোখের সামনে ভাসছে। একজন রিক্সা শ্রমিক ভদ্রলোক রিক্সা চালাতে চালাতে খবরটা পেয়ে যান ওনার ছেলের নামে অফার এসেছে। ওই অফারটা উনি গ্রহণ করেছেন ছেলেকে সঙ্গে নিয়ে। যে ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে রিক্সা চালিয়ে উনি ওনার ছেলেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করিয়েছিলেন। শ্রদ্ধেয় শিক্ষক মনীন্দ্র সদ্যকর আমাদের এখানে 7 তারিখ থেকে গত 20 তারিখ পর্যন্ত আমাদের এখানে ছিলেন। ওই মনীন্দ্র সদ্যকরের বাবার সেদিনকার আকুতিটা, আনন্দ উল্লাসটা আমার চোখের মধ্যে ভাসছে। কি করেছিলেন সেদিন? অফারটা নিয়ে রাস্তার মধ্যে পাগলের মতো বলে বেড়াচ্ছেন, বলে আসছেন, আমার ছেলে মাস্টারি চাকরি পেয়েছে, আমার ছেলে অফারটা পেয়েছে। আমার আজকে আনন্দের আর সীমা নেই। এরকম অসংখ্য। কিছুক্ষণ আগে একজন দিদিমণির সঙ্গে কথা বলছিলাম। ওই দিদিমণি কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেছেন। কি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। ওনার বাবা একজন মৎস্যজীবী পরিবারের কন্যা তিনি। ওনার নাম আমি বলছি না। অত্যন্ত দারিদ্রতার মধ্যে দাঁড়িয়ে ওনাকে পড়াশোনা করতে হয়েছে। পড়ার জন্য একজন মাস্টার পাননি। মাস্টার রাখবেন তার সঙ্গতিটা ছিল না ওই পিতার। অত্যন্ত লড়াই করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং
অনার্স ডিগ্রি নিয়ে বিএ পাস করে উনি চাকরিটা পেয়েছেন। উনি চাকরিটা পাওয়ার পর তার সামাজিক জীবনে বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে সংসার তৈরি করেছেন। স্বপ্নটা দেখেছিলেন। কিসের স্বপ্ন? অনেকে দিবা স্বপ্ন দেখেন, আজকাল শোনা যায় বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। এরকম দিবা স্বপ্ন উনি দেখেননি। উনি স্বপ্নটা দেখেছিলেন ওনার সংসারের, ওনার বৃদ্ধ পিতামাতা আর তার নতুন সংসারের, নবীন সংসারের যে নবীন প্রজন্ম আসবে, সেই প্রজন্মকে ভালোভাবে মানুষ করবে, সেই প্রজন্মকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, এই স্বপ্নটা দেখেছিলেন তিনি। অন্যায় ছিল ওনার, পাপ করেছিলেন উনি। আমার কানটা গলে যাওয়ার মতো হয়েছিল যেদিন শুনেছিলাম সেই কথাগুলো, যে কার পাপের ফল নাকি আমরা নাকি অযোগ্য। আমি বলতে চাই, আমাদের এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আসছেন, তার পাশাপাশি যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আসছেন, আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে যে আলোচনা, বক্তব্য, রিসাইটেশন, বিভিন্ন গান, সঙ্গীত, যে আলোচনাগুলো শুনে যাচ্ছেন, আলোচনা হচ্ছিল। আজকে সকালবেলা একটা দোকানে বসে আমি চা খাচ্ছিলাম, আমি নীরব বসে শুনছিলাম ওনাদের আলোচনা। ওনারা কি আলোচনা করছিলেন? যে 10,323 গত 7 ডিসেম্বর থেকে আজকে 31 ডিসেম্বর, এতদিন পর্যন্ত তারা এই শীতের কনকনে ঠান্ডার মধ্যে, আজকে গতকাল বোধহয় 10 ডিগ্রি টেম্পারেচার নিচে, 10-এর নিচে বোধহয় নেমে গিয়েছিল। ঠান্ডা যেটা আমরা কালকে অনুভব করেছি, তাতে 10-এর নিচেই সম্ভবত হবে। বলছিলেন ওনারা, আমরা যেখানে ঘরে বসে এটাকে, আমরা ঘরে বসে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে লেপ কাঁথা নিয়ে আমরা ঘুমাতে পারছি না, আর এই 10,323-এর শিক্ষক শিক্ষিকারা ওনারা আজকে 24 দিন যাবৎ রাস্তার মধ্যে ঘুমাচ্ছেন। যে কোনো সময় বিপদ ওনাদের আসতে পারে। অনেক গাড়িগুলো যাচ্ছে, আলোচনা করছিলেন ওনারা। আমি চুপচাপ বসে শুনছিলাম, দেখি আমাদের সম্বন্ধে কি আলোচনা হয়। এটাই ছিল আমার অনুভূতি। আলোচনা করছিলেন যে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই শিক্ষক শিক্ষিকারা, যাদেরকে জাতির মেরুদণ্ড বলা হয়, তারা আজকে 25 দিন যাবৎ বসে আছেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পত্রিকা পড়ছিলেন, পত্রিকা পড়ে পড়ে এই কথাগুলো নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। কিন্তু একবারের জন্য তো কোনো পত্রিকাও, কোনো সংবাদ মাধ্যম, কোনো প্রিন্ট মিডিয়ার মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটা বার্তা তাদের সম্বন্ধে, তাদের উদ্দেশ্যে বলা হলো না। আমাদের অভিভাবকরা বলছেন, আমরা বলছি না। এই শহরের অভিভাবকরা বলছেন। সিটি সেন্টারের উপরে গত পরশুদিন আমাদের সারা রাজ্যের একটা প্রাণকেন্দ্র, আমাদের রাজধানী শহর, তার প্রাণকেন্দ্র হচ্ছে সিটি সেন্টার। সিটি সেন্টারের মধ্যে মধ্যবয়স্ক ওনারা আলোচনা করছিলেন আমাদের কথা নিয়ে। ট্রেনে উঠে যখন মাঝে মধ্যে 1-2 দিন বাড়ি ফিরি, আবার বাড়ি থেকে যখন আবার আগরতলায় ফিরি, তখন ট্রেনের মধ্যে একই আলোচনা, 10,323-এর এই আন্দোলন। তার সাথে তুলনা করছেন কেউ কেউ দিল্লির ময়দানে, দিল্লির রাজপথে কৃষক আন্দোলন, এটা নিয়ে আলোচনা করছেন। আমরা কোনো কোনো সময় আলোচনার সঙ্গে, এই আলোচনার সাথে মিশে যাই, আবার কোনো কোনো সময় শুনে যেটা দেখতে পাচ্ছি, মানুষ বলছেন, এ রাজ্যের মানুষ বলছেন, এ রাজ্যের অভিভাবকরা বলছেন, এ রাজ্যের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা বলছেন, এ রাজ্যের যুবক যুবতীরা বলছেন যে 10,323-এর একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। এটা তাদের নিডস। ওনারা হকের জন্য লড়াই করছেন, এই হক পাওয়ার অধিকার তাদের আছে। তারা
যারা 25 দিন যাবৎ বসে আছেন, এই হকটা তাদের দেওয়া প্রয়োজন, রাজ্য সরকারের উচিত, সবাই বলছেন। কিন্তু দুঃখের হলেও সত্য, রাজ্য সরকারের তরফ থেকে 5 বার ঘোষণা করা হয়েছে, 5 বার প্রেস রিলিজ করা হয়েছে। কি ধরনের প্রেস রিলিজ? একবার বলা হচ্ছে আপনাদের জন্য 9000 পোস্ট আছে, একবার বলা হচ্ছে 2000 করে ধাপে ধাপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, একবার বলা হচ্ছে 4000 পোস্ট আপনাদের জন্য নিয়োগ করার জন্য, আপনাদেরকে নিয়োগ করার জন্য এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছে। কোনটা আমরা সত্য আর কোনটা আমরা সঠিক, আমরা কোন দিকে কোন রাস্তায় যাব, কোনটা আমরা ধরে নেব সঠিক রাস্তা? একটা জায়গায় বলুন, একটা ট্রেন্ডে দাঁড়ান, একটা স্ট্যান্ড পজিশনে বলুন যে এটাই 10,323-এর নিয়ত্তা, এই দিকে আপনারা হাঁটুন। আমরা অনেক কিছু প্রস্তাব আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের নেতৃত্ব যারা, তারা অনেক প্রস্তাব রেখেছেন। এটা প্রস্তাব, আমরা তো আর সরকারের প্রতিনিধি না, বা আমরা সরকারকে কোনো সিদ্ধান্ত দিতে পারি না, আমরা প্রস্তাব রাখতে পারি, আমাদের বক্তব্যটা তুলে ধরতে পারি সরকারের কাছে। সেই বক্তব্যটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা 7 বছর চাকরি করেছি, আমাদের চাকুরির 7 বছরের অভিজ্ঞতা আছে, শিক্ষকতার অভিজ্ঞতা আছে। আমরা 10 বছর চাকরি করেছি, শিক্ষকতার 10 বছরের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার নিরিখে আমরা 17 সালের একটা সময়ে আমরা ইন্টারভিউ ফেস করেছিলাম। সরকার আমাদেরকে বলেছিলেন যে আলাদা ধরনের একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে 12,000 এবং 1,000, ওই সমাজ শিক্ষা দপ্তরে আপনারা যে যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে চান, আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরাও অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এই পোস্টগুলোতে যখন নিয়োগ হবে সেই সময় একটা মামলা হয়ে গেল। এই মামলা, তাতে কোর্ট কন্টেম্পটের মামলা হয়ে গেল, ফলে আমরা সেদিন চাকরিটা আর পেলাম না। জনৈক ব্যক্তি, ওনার নাম আর বারবার বলতে আমার ইচ্ছা করছে না, কারণ উনি তো আমাদের মধ্যে এখন নেই, এই পৃথিবীতেই নেই। উনি কার কেরামতিতে, কার সাহচর্যে, কার আর্থিক সাহায্যে এত বড় মামলাটা গাইলেন এতদিন ধরে। আমরা 10,323 অনেক মামলা আমরা গেয়েছি, আমরা অনেক মামলা মধ্যে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অনেক সময় মামলা করা হয়েছে কালেকশন করে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটা যে উনি একজন মধ্যবিত্ত পরিবারের থেকে আসা ছেলে, যার একমাত্র উপার্জনের রাস্তা ছিল টিউশনি করে উপার্জন করা, তার পরিবার প্রতিপালন করা। উনার পক্ষে কিভাবে সেদিন সম্ভব হয়েছিল সুপ্রিম কোর্টে সেই মামলাটা লড়া? তাহলে নিশ্চিতভাবে প্রশ্ন জাগে না, নিশ্চয়ই উনার পেছনে কোনো একটা শক্তি ছিল, যে শক্তির কারণে উনি সেদিন সেই মামলাটা লড়েছিলেন। আমাদের এখান থেকে অনেক শিক্ষক আলোচনা করতে গিয়ে বলেছেন যে উনার সাথে অনেকেই আলোচনা করতে গেছেন এবং উনি নির্দ্বিধায় বলে দিয়েছেন যে আমি শুধুমাত্র এই মামলাটা লড়ছি না, আমি শুধুমাত্র আমার একটা নাম জড়িত। তাহলে প্রশ্নটা অনেক কিছু জাগে। আমরা দাবি করেছিলাম এই যে 12,000 পদ যেটা কোর্ট কন্টেম্প করেছিলেন একটা সময়ে, পরবর্তী সময়ে আমরা দেখলাম সমস্যা নেই, নিয়োগ করা সম্ভব। তাহলে কোথায় সমস্যা? রাজ্য সরকারের পক্ষে। আর আমার যা ধারণা, যা খবর আমাদের কাছে আছে, বাকি সব কাজ আগেই হয়ে রয়েছে,
শুধুমাত্র আবার এই পদগুলোকে আবার পুনরুজ্জীবিত করে এটাতে আমাদেরকে নিয়োগ করা সম্ভব। 127 নম্বর প্যারা 127 নম্বর প্যারা অনুযায়ী বিজয় স্যার কিছুক্ষণ পরে বলবেন, সেই অনুযায়ী আমরা শিক্ষকতার মধ্যে ছিলাম, কেউ 10 বছর, কেউ 7 বছর আমরা শিক্ষকতার মধ্যে ছিলাম। ওই প্যারা মোতাবেক যদি আমাদেরকে শিক্ষকতার চাকরিতে আবার পুনর্বহাল করা সম্ভব হয়, আমি রাজ্য সরকারের কাছে এই ধর্ণা মঞ্চ থেকে 25তম দিনে আবেদন রাখব, আপনারা আপনাদের আইনজ্ঞদেরকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে আরও যাচাই করুন, করে যদি সম্ভব হয় তাহলে সেখানে আবার পুনর্নিয়োগ করুন। আমাদের কোনো আপত্তি নেই, আমরা একটা স্থায়ী কাজ চাই। আমরা স্থায়ী চাকুরি করতাম, 5 বছর ফিক্সড পে হিসাবে ছিলাম, তারপর ফিক্সড পে যখন উঠে গেল তারপরে রেগুলার পে এমপ্লয়ি হিসাবে আমরা কাজ করেছি, অ্যাডহক পে হিসাবে আমরা 2 বছর কাজ করেছি, 2 বছর থেকে কিছু একটা সময় বেশি হবে। আমাদের কোনো আপত্তি নেই, সমাধানের রাস্তাটা আপনারা তৈরি করবেন, আমরা তৈরি করতে পারবো না সমাধানের রাস্তা। আপনারা ঠিক করবেন আপনারা কোন রাস্তায় যাবেন, কোন রাস্তায় এগিয়ে গিয়ে আমাদের স্থায়ী সমাধান আপনারা করবেন, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমরা 10,323 আমাদের পরিবার সহ আমরা ঐক্যবদ্ধ। খুব সম্ভবত ভাবছেন যে 2-3 জন নেতা ওনারা আলাদা আলাদা করে ভাবনা, আলাদা আলাদা করে হাঁটা তারা হয়তো পছন্দ করছেন, কিন্তু তাদের সাথে কেউ নেই, সবাই চলে এসেছেন ধর্ণা মঞ্চে। শুধু হয়তো দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাই ধর্ণা মঞ্চে এসে গেছেন, আমাদের রেজিস্টার তা বলছে। আমরা গত 25 তারিখ থেকে সম্ভবত আমরা রেজিস্টার মেনটেন করছি, তো প্রত্যেক সাব ডিভিশন প্রত্যেক ডিস্ট্রিক্টের রেজিস্টার মেনটেন করা হচ্ছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের তো অনেক মিডিয়া আছে, দেখে নেওয়ার জন্য অনেক মাধ্যম আছে, আপনাদের দেখে নিতে পারেন এসে। কেউ নেই এই ধর্ণা মঞ্চের বাইরে, সবাই চায় তার স্থায়ী চাকরির সমাধান, স্থায়ী সমাধান সবাই চায়। কেউ চায় না যে ওই দাদা দুইজন আউটসোর্সিং দাদা। আমরা যখন বলছি স্থায়ী সমাধান চাই, তখন ওই আউটসোর্সিং দাদারা বলছেন না, আউটসোর্সিং করলেই হবে, নাই মামু থেকে কানা মামু নাকি ভালো। আউটসোর্সিং দাদার সাথে একজন আছেন, তারা আমার সাথে তর্ক বিতর্কে যখন জড়ান তখন বলেন নাই মামু থেকে কানা মামু ভালো। আমরা এরকমটা চিন্তা করতে চাই না। কেন এরকম চিন্তা করব? আমরা 10 বছর কাজ করেছি, এই দেশের জন্য কাজ করেছি, এই রাজ্যের জন্য কাজ করেছি, মানব সম্পদ গড়ার জন্য কাজ করেছি। আমরা আমাদের পরিবার প্রতিপালনের জন্য আমরা রাস্তায় বসে গেছি, আর আপনারা এই দাবিটা মানবেন না, আমাদের দাবির সাথে একমত হবেন না, এটা হতে দেব না আমরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আপনারা পূরণ না করছেন, আমরা ধর্ণা মঞ্চ ছাড়ছি না, আমরা আন্দোলনের ময়দান ছাড়ছি না, আমরা রাস্তা ছাড়ছি না, আমরা মহাকরণ ছাড়ছি না। আমাদের হক, এই হকটা আমরা চাই। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। যে কথাটা বলছিলাম 127 নম্বর প্যারা অনুযায়ী আইনের বিষয়টা বিজয়দা, শ্যামলদা ওনারা ভালো বুঝেন, ওনারা আলোচনা করবেন। আমি একটাই কথা বলতে চাই, 127 নম্বর প্যারা অনুযায়ী যদি 10,323-এর মধ্যে 8,882 বা 79-র মতো আমরা রয়েছি, অনেকেই প্রয়াত হয়ে গেছেন, অন্য ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছেন। আমরা চাই একজন যাতে এটা থেকে বাদ না যান। একই সাথে আমরা ছাঁটাই হয়েছি, একই সাথে আমাদের নিয়োগ চাই, আমরা একই সাথে আমরা চাকরি পেয়েছি, একই সাথে আবার আমরা চাকরি পাবো, এটাই আমাদের দৃঢ় প্রত্যয়। এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা লড়াই ময়দানে নেমেছি। এই লড়াই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের হক আদায় হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের
যে দাবি, সেই দাবিটা আপনারা পূরণ করছেন না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমরা রাস্তায় আছি। আমাদের শিশুরাও বলছে আমার বাবার চাকরি ফেরত চাই। আমাদের মেয়েরাও বলছে আমার বাবার চাকরি ফিরিয়ে দাও, আমি পড়াশোনা করতে চাই। কেন তাদের অধিকার নেই? এই শিশুদের অধিকার নেই বাঁচবার? এই শিশুদের অধিকার নেই সে শিক্ষিত হয়ে বড় হওয়ার? সে বৃদ্ধ পিতামাতা যারা আমাদেরকে বড় করেছেন তাদের অধিকার নেই এই রাষ্ট্রের কাছে চাওয়ার? এই রাষ্ট্রের কাছে অধিকার নেই যে আমি বাঁচবো আমার সন্তানকে পাশে রেখে, আমি বাঁচবো আমার সন্তানকে অবলম্বন করে? ওই আমার বৃদ্ধ পিতামাতার এই অধিকারটুকু নেই রাষ্ট্রের কাছে? আমাদের সংবিধান কি বলছে? আমাদের দেশ নাকি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। তো গণতান্ত্রিক রাষ্ট্রের সংজ্ঞাটা এখানে রাষ্ট্রবিজ্ঞানের অনেকেই আছেন, আমার চাইতে ভালো বুঝবেন, আমি বিজ্ঞানের ছোটখাটো পড়ুয়া। তারপরও যেটা জানি, একজন বৃদ্ধ পিতামাতার দায়িত্ব আমরা যখন পালন করছিলাম আমার শিশু সন্তানদেরকে মানুষ করার জন্য, গড়ে তোলার জন্য, এই রাষ্ট্রের জন্য, আমরা কার জন্য গড়ে তুলব? শুধুমাত্র কি আমার পরিবারের জন্য? আমার ছেলে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের ছেলে মেয়েরা যখন কলেজে পড়াবে, স্কুলে পড়াবে, কোনো বাস্তুকারের কাজ করবে, এটা রাজ্যের কাজ না, এটা দেশের কাজ না? এই কাজটা, এই হকটা যখন আমরা করছিলাম, এই দায়িত্বটা যখন আমরা কাঁধে তুলে নিচ্ছিলাম, তখন আমাদের কাজটা কেড়ে নেওয়া হলো। এই অধিকার কার? আমাদের কি দোষ? কি দোষ ছিল আমাদের? আমাদের তো কোনো দোষ নেই। আমরা সঠিক নিয়ম মেনে আমরা আমাদের চাকরিটা পেয়েছিলাম। দোষ যদি করে থাকে, দোষ যদি হয়ে থাকে সরকারের, সরকার কার, কাদের, এটা আমরা জানি না। আমরা চাই আমরা আমাদের কাজ ফিরে পেতে চাই। আমরা কাজ হারিয়েছি, আমরা আবার পুনরায় কাজ ফিরে পেতে চাই। আমার ছেলের জন্য যখন দুধের ডিবিটা আনতে পারছি না, আমার ছেলের পড়াশোনার খরচটা যখন দিতে পারছি না, একবার ভাবুন আপনারা মহাশয়রা, সবিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, বুকে হাত রেখে ভাবুন একবার। আমরা যখন দিদিমণিরা, আমরা যখন স্যাররা যখন আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য দুধের ডিবিটা আনতে পারছি না, আমার ছেলের জন্য বইটা কিনে আনতে পারছি না, এই অবস্থাটা যদি আপনাদের হয়, তাহলে আপনাদের পরিবারের কি অবস্থা হবে ভাবুন একবার। আমার বৃদ্ধ মাতা, আমার বৃদ্ধ পিতা, ওনার পোস্টেডের সমস্যা, ওনার মা, আমার মার সুগারের সমস্যা, প্রতি মাসে আমার মা বাবার জন্য 5 থেকে 6 হাজার টাকার ঔষধ দরকার। আমি যখন প্রেসক্রিপশনটা প্রতি মাসে নেই, চিন্তা করি আমি 5-6 হাজার টাকার ওষুধটা কিভাবে নেব। এটা শুধু আমি আমার জন্য উদাহরণটা দিচ্ছি না, এরকম অনেকেই এইভাবে সাফারার, প্রত্যেকে এইভাবেই সাফার করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা বাঁচতে চাই, আমাদের শিশুদেরকে নিয়ে, আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা বাঁচতে চাই। আমাদের বাঁচার অধিকার আছে, আমাদের বাঁচার হক আছে। বাঁচার জন্য যা রসদ দরকার তা দেওয়ার দায়িত্ব সরকারের। এই কথাগুলো বলে আবারও সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে, আমাদের লড়াই বাঁচার লড়াই, এই লড়াই চলবে, এই লড়াই চলছে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব স্যারকে। এখন আলোচনার জন্য অনুরোধ রাখছি শ্রদ্ধেয় ম্যাডাম ডালিয়া দাস মহোদয়কে। আমি ডালিয়া দাস মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটি ঘোষণা, একটা মোবাইল চার্জার পাওয়া গেছে আর একটি আংটি পাওয়া গেছে। আমাদের স্টেজে আছে, কেউ যদি হারানো থাকে তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন।
সাথী সভাপতি মণ্ডলী, উপস্থিত সারা রাজ্যে 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এলাকার ব্যবসায়ী বৃন্দ এবং যারা শুনতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 শিক্ষকদের পক্ষ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল গত 7ই ডিসেম্বর আমাদের স্থায়ী চাকরির দাবিতে, সেই আন্দোলনের গণ অবস্থানের আজকে 25তম দিন। এই 25তম দিনে আজকে এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি বা কেউ এখন পর্যন্ত আমাদের খোঁজ করেননি, আসেননি, নির্বিকার বসে রয়েছেন। মনে হচ্ছে আমরা যেন অবান্তে, আমরা রাজ্যের নাগরিক নই, এক প্রান্তে পড়ে আছি, চলছে আর এইভাবেই চলতে থাকবে। অবশ্যই এটা শেষ আছে, আপনারা শুনবেন না, কর্ণপাত করবেন না, কিছু বলবেন না, আর আমরা এইভাবেই চলতে থাকবে আমাদের এই আন্দোলন। এটা কি হতে পারে? নিশ্চয়ই পারে না। সবাই জানেন যে দিল্লি কৃষক আন্দোলন চলছে, আজকে 1 মাস 4 দিন চলে। সেখানে সরকার এই 1 মাস 4 দিনের মধ্যে 5 দিন দেখা করেছেন, কথা বলেছেন। আর আজকে আমাদের ছোট্ট ত্রিপুরা, পার্বত্য ত্রিপুরাতে রাজ্যের জাতির মেরুদণ্ড ছাত্রকলার কারিগর শিক্ষকরা রাস্তায় পড়ে আছে, নর্দমার মধ্যে, ড্রেনের মধ্যে ঠান্ডা এবং মশার কামড় খেয়ে শিক্ষকরা পড়ে আছে। এটা অবশ্যই রাজ্যের জন্য লজ্জাজনক যে শিক্ষকরা ধুলায় হুটোপুটি খাচ্ছে, নোংরায় নর্দমায় পড়ে অসুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো হেলদোল নেই, এখন পর্যন্ত আসেননি আমাদের কাছে, আমাদের খোঁজ পর্যন্ত নেননি যে এখানে আমরা কিভাবে আছি, কিভাবে চলছে, আমাদের চাহিদা কি, বা আমাদের সঙ্গে সৌজন্যমূলক কথা বলা বা স্বাস্থ্যের খবর নেওয়া। যেহেতু এখানে শিক্ষিকারা তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে অবস্থান করছেন আজকে 25 দিন ধরে। আমাদের মধ্যে একজন শিক্ষিকা, কাকরাবন এলাকার জিটি স্মৃতি কর্মকার, উনি এবং ওনার স্বামী সুভাষ কর্মকার আমাদের এই গণ অবস্থান মঞ্চে আন্দোলনে অবস্থান করছিলেন। হঠাৎ ওনার স্বামী সুভাষ কর্মকার অসুস্থ হয়ে পড়েন, ওনাকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়। ওনার ঠান্ডা থেকে ওনার ইনফেকশন হয়ে যায় এবং ওনার অবস্থা খুবই খারাপ। উনি আইসিইউতে ছিলেন, আইজিএম হসপিটালে গত পরশুদিন অ্যাডমিট হয়েছেন। কিছুক্ষণ আগে ওনাকে আইএলএস হাসপাতালে রেফার করা হয়েছে। ওনার গুরুতর অবস্থা, ওনার 90% লাংসে ইনফেকশন হয়েছে এই ঠান্ডা থেকে। এখানে আন্দোলনরত শিক্ষিকা শ্রীমতী স্মৃতি কর্মকার মহাশয়ার স্বামী শ্রী সুভাষ কর্মকার, তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের চিত্র। কি করে আমরা এই সরকারের প্রশংসা করি বলুন তো? কি করে বলি স্যার প্লিজ আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা আসুন। কি করে আপনাদের এত রিকোয়েস্ট করব? কারণ আপনারা 17 মাস ধরে আপনারা কিছু করতে পারেননি, করেননি। ইচ্ছে থাকা দরকার ছিল, আপনারা পারতেন, কিন্তু করেননি 17 মাস। আমরা যখন অ্যাডপ বেসিস চাকরি করছিলাম, তারপর চাকরিচ্যুত হয়ে গেলাম মার্চ মাসের 31, 2020। তারপরও আন্দোলন করেছি আমরা। আন্দোলন করার পর আপনি সরকার প্রধান মহাশয় আমাদেরকে ডেকেছেন, কথা দিয়েছিলেন 2 মাসের মধ্যে আমাদের চাকরি দেবেন।
স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন, কিন্তু করলেন না। আপনি আপনার কথা রাখলেন না। আমরা অপেক্ষা করেছিলাম, চুপ থেকেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম। রিকোয়েস্টের শেষ সীমানা পর্যন্ত আমরা গিয়েছিলাম যে সরকার যদি রেগে যায় তাহলে কি হবে, আপনাদের যতটা পারি আমরা সবাই আপনাদের তোষামত করছিলাম যে আমাদেরকে চাকরিটা দিন। তারপরও দিলেন না আপনারা। তারপর কিন্তু আমরা রাস্তায় নেমেছি। ডিসেম্বরের 3 তারিখ যখন আমাদের 2 মাস পেরিয়ে গেল, আপনার কথা, আপনার প্রতিশ্রুতি আপনি রাখলেন না, তখন আর আমরা ধৈর্যের সীমা রাখতে পারলাম না। কারণ এই 2 মাস যে আপনি দিয়েছিলেন, সেই 2-1 মাসের মধ্যে আমাদের 8 জন শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়ে গেছেন, মারা গেছেন, একজন সুইসাইড করেছেন অভাবের তাড়নায়। ফলে কি করে ধৈর্য রাখবো আর কি করে আপনাদের অনুরোধ করবো, অনুনয় বিনয় করবো, কি করে করবো? তারপরও করেছি যে যদি আপনারা রেগে যান আপনাদের বিরুদ্ধে কিছু বললে, তার জন্য আপনাদের অনুরোধ করেছি। আন্দোলন যে করছি এটা আপনাদের বিরুদ্ধে নয়, কোনো সরকারের বিরুদ্ধে নয়, এটা আমাদের চাকরির দাবিতে আমরা বসেছি। কারণ সরকারে যারা থাকেন তারা রাজ্যের জনগণের অভিভাবক। অভিভাবকের কাছে দাবি করা যায়, যখন দাবি না পায় তখন আন্দোলন করতে হয়, কান্না করতে হয়। আপনি বলেছিলেন যে বাচ্চা যদি না কাঁদে তাহলে মা শিশুকেও দুধ দেয় না, খেতে দেয় না। ফলে আমরা কাঁদতে বসেছি এখানে, আজকে 25 দিন ধরে কাঁদছি, 25 দিন ধরে কাঁদছি। কিন্তু আপনারা এতেও আপনাদের মন বলে না। 3 মাসের শিশু নিয়ে মাছমারা কুমারঘাট থেকে আমাদের শিক্ষিকা এখানে অবস্থান করেছেন, গণ অবস্থানে এসেছেন। ছোট ছোট বাচ্চারা এই নোংরা নর্দমায় ড্রেনের উপরে ঘুমোচ্ছেন, আপনাদের তাতেও কোনো কষ্ট হয় না? আরে আপনারা মানুষ নাকি পাষাণ নাকি পাথর, কি বলবো আপনাদের? তারপরও কি আপনাদের রিকোয়েস্ট করবো? তারপরও কি রিকোয়েস্ট করবো? এখানে যারা আছেন আপনারা কি রিকোয়েস্ট করবেন না আন্দোলন করবেন? কি করতে চান আপনারা বলুন তো? আপনাদের কি চাকরি চাই না কি চাই? চাকরি চাই তো? তাহলে কি এতদিন ধরে যে আমরা কাঁদছি, সরকারের কোনো হেলদোল আছে কি? নেই। বলুন, আপনাদের বলছি কোনো হেলদোল আছে? যেহেতু নেই তাহলে আমাদের কি করতে হবে? সরকারের কাছে কি করতে হবে? আমাদের আন্দোলন করতে হবে, সরকারকে বলতে হবে, চাপে ফেলতে হবে, নাকি আমরা রিকোয়েস্ট করবো? কি করবো আপনারা বলুন? আন্দোলন করতে হবে, রিকোয়েস্ট দিয়ে হবে না। সুতরাং সবাইকে বলছি আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে পড়ব। আর সময় নেই, আর বসে থাকার সময় নেই, আর রিকোয়েস্ট করার সময় নেই। কারণ যে সরকারটা পাথর হয়ে বসে আছে, যাদের কানে আমাদের কথা যাচ্ছে না, আমাদের কান্না যাচ্ছে না, তাদেরকে কি করে আমরা রিকোয়েস্ট করবো বলুন তো? বলুন তো কি করে রিকোয়েস্ট করবো? এবং চারিদিকে আমাদের বাধা আসছে, চারিদিকে বাধা আসছে। এই আন্দোলন কিভাবে বন্ধ করা যায়? আজকেও শুনতে পেলাম, বললেন যে বিভিন্ন এলাকার লোকেরা সই কালেক্ট করছেন বা বিভিন্ন ক্লাবগুলো অবজেকশন দিচ্ছেন, আমাদের জন্য ওনাদের অসুবিধা হচ্ছে, বা এই যে দোকানিরাও অনেক সহ্য করেছেন, ওনাদের অসুবিধা হচ্ছে, বিভিন্নভাবে আসছে। কিন্তু দোকানিরা যারা এই এলাকায়, অত্র এলাকায় আছেন, তারা কিন্তু আমাদের সহ্য করছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। ওনারা কিন্তু বলছে না ওনাদের কাছ থেকে কে বা কারা জোর করে সই নিয়ে যাচ্ছে। আপনাদের অবগতির জন্য জানাই, কে বা কারা জোর করে সই নিয়ে যাচ্ছে। এলাকার মানুষের যদি আপত্তি থাকতো, এত এত খাদ্য সামগ্রী টাকা পয়সা দিয়ে আমাদেরকে 25 দিন এই গণঅবস্থান পরিচালনার ক্ষেত্রে কেউ সাহায্য করতো? করতো কিনা বলুন? বলুন করতো কিনা? করতো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের চুপ করে বসে থাকলে হবে না? আমরা তো মাটির মূর্তি না, আর আমরা তো পুতুল না। আমাদের নিয়ে পুতুল খেলা হবে? আমরা বসে থাকবো আর তামাশা দেখবো? হবে? কি বলেন আপনারা সবাই বলুন? বলুন
আছি তো